বস, রায়হান আমাদের সার্ভার হ্যাক করার চেষ্টা করছে। অলরেডি প্রথম ধাপ পার হয়ে গেছে। ভাই, আমরা কি এখন আকর্ষণে যাব? আপনি আদেশ দিলেই আমরা আগ্রাসনে যেতে পারি। না, এখন কোনো কিছু করার প্রয়োজন নেই। রায়হানকে এখন কোনো কিছু করলে রায়হান অনেক সাবধান হয়ে যাবে। তাকে আমি ধরতে পারবো না। তাকে তার কাজ করতে দে, বাকিটা আমি বুঝে নেব। কিন্তু ভাই, আমাদের সার্ভার হ্যাক করার প্রথম ধাপ, সে প্রথম ধাপ পার হয়ে গেছে। আর একটা খুব সহজেই পার করে ফেলবে। বোকা ভাবলে আমাদের ভুল হবে। আহ, এত বেশি কথা বলিস না। যা এখান থেকে, আর আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আয়। মাথাটা ব্যথা করছে, আর এসব নিয়ে তোদের চিন্তা করতে হবে না। তোরা তোদের কাজ কর। আমি একটু জোরে কথা বলতে মুন্নার কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। মুন্নাকে আমি আমার নিজের ভাইয়ের মতোই মনে করি। ছেলেটাকে এত বেশি বলেছি আমাকে ভাই বলে ডাকার জন্য, কিন্তু ডাকে না। একটু পরে মুন্না আমার জন্য কফি নিয়ে আসলো। আমি কফি খেতে শুরু করলাম আর ল্যাপটপে তাকিয়ে রইলাম। রায়হান কি করছে? রায়হান দ্বিতীয় ধাপ হ্যাক করার চেষ্টা করছে। তৃতীয় ধাপ পার করতে পারলেই অনেকটা এগিয়ে যাবে। মাত্র 3টে ধাপ পার করতে পারলেই পুরো সার্ভার তার দখলে চলে যাবে। আমি কফি খেতে খেতে তাকিয়েছিলাম ল্যাপটপের দিকে, আর বিষয়টা দেখে বেশ ভালোই এনজয় করছিলাম। হঠাৎ করেই এই সময়টার মাঝে আমার মোবাইলটা বেজে উঠল। আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পরে ওপাশ থেকে কেউ একজন বলতে শুরু করলো। কি ব্যাপার শাহরিয়ার? আমি যে তোমার জন্য বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তোমার তো এদিকে কোনো কাণ্ড জ্ঞান নেই। আমি সে কখন থেকে বসে আছি তোমার জন্য, আর তুমি এখনো বাসায় বসে বসে ঝিমাচ্ছ। আমি আজকে দেখা করতে পারবো না, আমি অনেক ব্যস্ত আছি। আমাকে ডিস্টার্ব করো না। যদি পারো তাহলে আমার গোডাউনে চলে আসো, এখন কাজ করছি। তুমি ভালো করে জানো যে আমি এসব জায়গায় যাই না। আর এইসব কি ভালো জায়গা বলো? এক একটা শয়তানের মতো দেখা যায় তোমার চারপাশে যে যারা থাকে তাদেরকে। আমার মোটেও ভালো লাগে না। তুমি যে সবসময় কেন যে মেজাজ 100 ডিগ্রি করে রাখো সেটাই বুঝতে পারি না। মাঝে মাঝে তো একটু ঠান্ডা মেজাজও কথা বলতে পারো। মাথা সবসময় হট থাকে কেন, তোমার বলতে পারো? চুপ! আর একটা কথা বলবে না আমাকে। সে 1 ঘন্টা ধরে পার্কের মধ্যে বসিয়ে রেখে, আরে এখন তুমি আমার সঙ্গে ফাজলামো মার্কা কথা বলছো? তুমি 10 মিনিটের মধ্যে যদি পার্কে না আসো, তারপরে বোঝাবো আমি কি জিনিস। আরে কি যন্ত্রণা! আমি সত্যি একটা বিষয় নিয়ে কাজ করছিলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেনসিটিভ। তুমি একটু বুঝতে চেষ্টা করো। তুমি গোডাউনে চলে আসো, তারপর আমরা বের হচ্ছি। আমাকে একটু সময় দেওয়া লাগবে, হাতের কাজটা করে চলে আসবো। না হলে অপেক্ষা করো। 10 মিনিটের মধ্যে যদি এখানে কেউ না আসে, তাহলে আর কখনোই আমার সঙ্গে দেখা করতে পারবে না। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো, আর কখনো ফিরে আসবো না, বলে দিলাম। সানজিদা কল কেটে দিল। আমি আজ পর্যন্ত তাকে বোঝাতে পারলাম না। সেই সবসময় আমাকে বুঝিয়ে গেল, এটা আমার একমাত্র আফসোস। তারপর ল্যাপটপ বন্ধ করে আমি আমার মোবাইলটা নিয়ে বের হয়ে গেলাম। মার্সিডিজ গাড়ি নিয়ে পার্কে চলে আসলাম। পার্কে এসে গাড়ি রেখে আমি দেখতে পারলাম শাড়ি পরে আমার জন্য অপেক্ষা করছে। গাল ফুলে আসে মনে হয়, একটু বেশি আমার প্রতি অভিমান করে ফেলেছে। আমি যাওয়ার পর তার পাশে বসে পড়লাম। আসার সময় একটা গোলাপ কিনে এনেছিলাম, ফুলটা তাকে দিলাম, কিন্তু ফুলটা চুপ করে নিল, আর কোনো কথা বলল না। সে সময় আমি তাকে বললাম, এরকম ভূতের মতো রাগ করে থেকো না, একটু কথা বলো। আর কি কাজ করছিলাম সেটা তো তুমি জানতে চাইলে না। শোনো, আমি বলছি, কেউ আমার নিজস্ব সার্ভার হ্যাক করার চেষ্টা করছিল। অলরেডি প্রথম ধাপ পার করে ফেলেছে। তুমি তো পুলিশ অফিসার, তা পুলিশ হয়ে কি ব্যবস্থা নেবে? আমি পুলিশে তোমাকে আগে জেলের ভিতর ভরবো, কারণ তুমি নিজেও তো ভালো মানুষ নও। তুমি ভালো মানুষ হতে, তাহলে তো কেউ তোমার পেছনে লাগতো না। পুলিশ অফিসার হলেও তোমার এতটা সাহস হয়নি, কারণ একটু আগেই বলেছিলে আমার চারপাশে যারা থাকেন সবাই নাকি শয়তানের মতো দেখতে, একটু ভালো না, ভয়ঙ্কর টাইপের চেহারা, আরো অনেক কিছু। আর তুমি খারাপ মানুষ দেখি খারাপ মানুষ তোমার পেছনে লাগে। আমার খুব ভালো করে জানা আছে, যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে কখন তোমাকে জেলের ভিতর ভরে দিতাম। দারুণ এই বিষয়টা, কারণ ছেলেরা যদিও এতটা খারাপ মানুষ নয় যতটা তোমরা পুলিশরা মনে করো। তোমরা তো মনে করো মাফিয়া একদম খারাপ, ওদেরকে বাঁচিয়ে রাখাই তো ঠিক না। আমি এখন পর্যন্ত জানতে পারিনি রায়হান কোথায় আছে, সে কোথায় অবস্থান আছে। তবে রায়হান মনে হয় বাংলাদেশে আছে, কারণ বাংলাদেশের বাইরে থেকে আমার সার্ভার হ্যাক করতে হলে বাংলাদেশের ভিপিএন লাগতে হবে। আর ভিপিএন লাগলে অবশ্যই আমার এখানে মেসেজ চলে আসবে সে কোন জায়গায় আছে, এরকম সেট করা আছে আমার। এই শোনো, আমাকে একদম টুপি পড়াবে না। লাস্ট ইন কাউন্টারে
ওরা আমার হাত থেকে বেঁচে গেছে, নাহলে কবেই ওদেরকে মেরে দিতাম। আর এনকাউন্টার করার সময় সবাই ভাবি ভাবি বলে চিৎকার করতে থাকে। এটা কি কোনো কথা হলো? আমাকে তো পরে জবাবদিহিতা করতে হয়। আচ্ছা, এখন অনেক কথা বলা হয়েছে, এখন কাজে কথা আসছি। তোমার সার্ভার হ্যাক করতে যাচ্ছে, এটা কি? এটা নিশ্চয় রায়হান। রায়হান কোথায় আছে সেটা তো আমরাও জানতে পারলাম না। তুমি কি করে জানতে পেরেছো? আমি জানি না। আর একটা কথা, তোমার ব্যাপারে ওয়ারেন্ট এসে গেছে। তুমি লাস্ট খুন করেছিলে, আর সেখানে তোমার নিজের লোগো এঁকেছিল, মনে আছে? আর যেহেতু তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো, সেহেতু আদালত তোমাকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করার অর্ডার দিতে পারে। আর হয়তোবা দেখা মাত্রই গুলি। তা আমাকে এই রায় দিয়েছে আদালত, আর তোমার কিছু করার নেই? তুমি কি চাও যে তোমার ভালোবাসা মানুষটা এভাবে শেষ হয়ে যাক ম্যাডাম? দেখো, আমি সিরিয়াসলি কথা বলছি, তুমি শুধু শুধু ফাজলামো করছো। এখন কি করব সেটাই বলে দাও। আমার কোনো কিছুই মাথায় আনতে পারছি না। একের পর এক দেশে বিভিন্ন স্থানে বোম ব্লাস্ট হচ্ছে, মানুষ এখন আতঙ্কে ঘর থেকে বেরোতে পারছে না। আর সেই বোম ব্লাস্টের মধ্যে তোমার নাম ব্যবহার করা হচ্ছে, আর আদালত প্রশাসন ধরে নিচ্ছে তুমি এগুলো করছো। তোমার নাম খারাপ হচ্ছে, নিউজ চ্যানেল তোমার বিরুদ্ধে কথা বলছে। এতদিন তোমার পক্ষে কথা বলতো, আজকে সেই নিউজ চ্যানেল তোমার বিরুদ্ধে কথা বলছে। এগুলো কি তুমি বুঝতে পারছো না? শুনতে পারছো না? হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তবে দেখো, এখন আমি মানুষের জন্য ভালো হতে চাই, তাহলে কিন্তু আমি আমার কাজটা ভালোভাবে করতে পারবো না। আমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন রায়হানকে যে কোনোভাবে খুঁজে বের করা, আর তার কাছ থেকে সত্যিটা বের করে এটা মিডিয়াকে ছাড়িয়ে দেয়া। তাহলেই আর লোকজন এমনিতে ঠান্ডা হয়ে যাবে, আর পরবর্তীতে দেখা যাবে রায়হানের পিছনে কে কে আছে। তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই। আর সানজিদ, আমার মনে হচ্ছে তোমার এই পরিচয় চাকরিটা ছেড়ে দিবে। কারণ দেখো, তুমি আমার কাজে বাধা দিচ্ছ। কারণ আমি যেটা করতে চাই সেটা তোমার প্রশাসন বাধা দিচ্ছি, আর তুমি যেটা করতে চাও সেটা আমি তোমাকে করতে দেব না। তাই বাধ্যগতভাবে তোমার চাকরিটা ছেড়ে দাও, না হলে আমি নিজে কখনো প্রমাণ করতে পারবো না, সবার কাছে ভুল বুঝে থাকবো। হ্যাঁ, সেটাই। আর শোনো, আজকে রাতে আমার একটা অপারেশন আছে, অনেক বেশি ভয় লাগে এসব করতে। কারণ আজকে রাতে যে অপারেশনে যাব, সে অপারেশনটা ওটা দুর্গম জায়গায়। আমি আগে কখনোই সেই জায়গায় যাইনি। আর আমি যতটুকু শুনেছি ততটুকু এই জায়গাটায় রাহানের ডান হাত আরিফের এলাকা। আমার কাছে অর্ডার আছে আরিফকে অ্যারেস্ট করার জন্য, যে কোনোভাবে, জীবিত অথবা মৃত। প্লিজ, তুমি অপারেশন করবে না। তুমি অপারেশনে গেলে অনেক ক্ষতি হবে, তোমার ক্ষতি হতে পারে, কারণ তুমি এসবের কোনো কিছু জানো না। তুমি একটা অপারেশন করে নিজেকে এত বড় অফিসার ভেবো না। এটা আমার কাজ, আমার কাজ আমাকে করতে দেবে। আরে রায়হান, ওদের সঙ্গে আমার অন্যরকম বোঝাপড়া আছে। প্লিজ, তুমি এটা থেকে পিছু হটে যাও। কিসব বলছো তুমি? তুমি নিজেই আমাকে তো বলেছিলে যে তুমি পুলিশের চাকরি করো, আমাকে যা হেল্প করার সব তুমি করবে। তোমার কথাই আমি পুলিশ অফিসার হয়েছি, আর এখন আমাকে বলছো চাকরি ছেড়ে দেওয়ার জন্য? দেখো, তোমার কোনো হেল্পের আমার প্রয়োজন নেই। আমি আরিফকে অ্যারেস্ট করবো, কিন্তু তোমার হাতে তুলে দিতে পারবো না। আইন আইনের গতিতে চলবে। কি করব না করব সেটা আমার উপর ছেড়ে দাও, কিন্তু আপাতত তুমি এই অপারেশনে যেতে পারবে না। তুমি যে কোনো একটা এক্সকিউজ দিয়ে স্যারের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, আর বাকিটা আমি ভেবে নেব। দেখো, আমি যদি এটা থেকে পিছিয়ে যাই, তাহলে ডিপার্টমেন্ট অন্য কারোর এখানে দায়িত্ব দিবে আরিফকে অ্যারেস্ট করে নিয়ে আসার জন্য। কারণ ভার্সিটিতে যত রকম ড্রাগসের সাপ্লাই হয়েছে সকল কিছু আরিফ দিয়ে থাকে, আর সে কারণে প্রমাণ নিয়ে তাকে অ্যারেস্ট করার জন্য অনুমতি পেয়েছি। আমি কাজটা না করলেও স্যার অন্য কাউকে দিয়ে দিবেন, তখন তুমি কি করবে? তোমার এই বিষয়টা চিন্তা না করলেও চলবে। এই আন্ডারওয়ার্ল্ডের দায়িত্বে আছি, আর আন্ডারওয়ার্ল্ড কী করে চলতে হয় এটা খুব ভালো করে আমার জানা আছে, কারণ দীর্ঘদিন ধরে আন্ডারওয়ার্ল্ড আমার নিয়মে চলছি। আর এই আন্ডারওয়ার্ল্ড শুধুমাত্র আমি নিজেই তৈরি করেছি আমার নিয়মে, আর সকল কিছু আমার নিয়মেই চলবে। তুমি আমার ভালোবাসা মানুষের যদি এগুলো না বুঝতে পারো, তাহলে কে বুঝবে আমাকে? থাক, তোমার সঙ্গে এসব বিষয় নিয়ে আমার আর ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তুমি যেতে বলছো, আমি স্যারকে গিয়ে এটাই বলবো আমি অসুস্থ ফিল করছি, তার জন্য আমি অপারেশন যেতে পারবো না। পরে স্যার যদি অন্য কাউকে দায়িত্ব দেয়, সেখানে আমার কোনো কিছু করার নেই। আমি আইনের প্রতি সদয় থাকবো সবসময়। সানজিদ আমার গাড়িতে উঠে পড়লো, আর গাড়িও চলতে শুরু করলো। গাড়ি চালানো অবস্থায় আমি এক হাত সানজিদের হাতের উপর রাখলাম। সানজিদা তখন হাত শক্ত করে জড়িয়ে ধরলো। এই হাতের মধ্যে অনেক ভরসা আছে, কারণ সানি যার সঙ্গে আমার
প্রতিটা ঝগড়া হয়, প্রতিদিন ঝগড়া হবেই, এটা একদম 100%। কিন্তু প্রকৃতপক্ষে সে আমাকে ছেড়ে কখনোই যাবে না, এই বিশ্বাসটা তার প্রতি আমার থাকবে। একটু পরে সানজিদের বাসার সামনে চলে আসলাম, আর সানজিদা গায়ে থেকে নেমে পড়লো। গায়ে থেকে নামার পরে তখন সে আমাকে বলতে শুরু করলো, সোজা বাসায় যাবে, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর আমাকে টেক্সট করবে। এর যেন কোনো বিপরীত না হয়। আর এই বদমাইশগুলোর কাছে একদম যাবে না, ওরাই তোমাকে খারাপ বানিয়েছে। তোমাকে না রাখলে অনেক বেশি সুন্দর দেখায়। তুমি ভিতরে যাও, আর আন্টিকে আমার সালাম দিও, কেমন? আমার এত রাগ অভিমান কিভাবে ভাঙাবো? আপাতত রাগ অভিমান কোনোটাই ভাঙানো লাগবে না আপনাকে। যেটা বলছি আপনি সেটাই করে যান, এখন এভাবে তাকিয়ে থাকবেন না। আমি সানজিদাকে বিদায় দিয়ে চলে গেলাম। আমিও গাড়ি ঘুরিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসা আসার পরপরই আমার মোবাইলে কল আসলো। কলটা মুন্না আমাকে করেছে। মুন্না আমাকে কল দেওয়ার পরে বলতে শুরু করলো, বস, আসসালামু আলাইকুম। আমাদের জন্য অনেক বড় একটা সুখবর আছে। রায়হান আমাদের দ্বিতীয় ধাপ হ্যাক করার সময় ওর আইপি অ্যাড্রেস আমরা জেনে ফেলেছি, আর ওই আইপি অ্যাড্রেস থেকে তার লোকেশন ট্র্যাক করতে পেরেছি। আমি সমস্ত কিছু আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, আপনি এগুলো চেক করেন, তাহলে বুঝতে পারবেন। ভাই, আমরা সত্যি অবাক হয়ে গেলাম আপনার কাজে। মুন্নার কথা শুনে বেশ খুশি হলাম, কারণ আমি জানতাম এটা হবেই। রায়হান কোনোভাবেই আমার সার্ভার হ্যাক করতে পারবে না। এত সহজে যদি হ্যাক করতে পারতো, তাহলে আমি এত সহজে হ্যাকার মাফিয়া কিং কখনোই হতে পারতাম না। পুরো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা আমার কথা মতো চলতে পারতো না। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পরে আবারও ল্যাপটপ নিয়ে বসলাম। ল্যাপটপ নিয়ে আমি চেক করতে লাগলাম, আর দেখলাম ঠিক সেটাই হয়েছে। রায়হান এখন বর্তমানে রাঙামাটিতে আছে। রাঙামাটির পাহাড় পর্বত অঞ্চল, আর সেখানে রায়হানকে খুঁজে পাওয়া খুব বেশি দুষ্কর। রায়হান এক্সাক্ট কোথায় আছে সেটা জানা হয়নি, শুধুমাত্র কোন জায়গায় কোন জেলা অবস্থান করছে সেটা জানা গেছে। কিন্তু রায়হানের সবকিছু আমাকে জানতে হবে। রায়হানকে ধরা এত সহজ হবে না, কারণ লোকেশন ট্র্যাক করা গেলেও রায়হান অতটা মূর্খ নয়। সে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে, তাই ওখান থেকে সরে পড়তে পারে। তার ল্যাপটপ ওইখানে রেখে দেবে, কারণ যেন আমরা ট্র্যাক করার মতো ওখানে যেতে পারি। আর ওখানে যে আমাদের কোনো কিছু হবে না, এটা নিশ্চিত করে বলা যায় না। আমি শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম কি করব। এখন আমাদের ওখানে যাওয়াটা অনেক বেশি হতে পারে, কারণ রায়হান ওখানে কোনো কিছু আগে থেকে ম্যানেজ করে রেখেছে। হঠাৎ করে সানজিদা একটা কথা আমার মনে হলো। সানজিদা তো বলেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে তো অনেক বেশি ড্রাগের সাপ্লাই হয়, আর ওখানে আরিফের লোকজনও কাজ করে থাকে, আর এখানে আরিফ নিজেও কাজ করে। তাহলে কি আমি সে ভার্সিটিতে প্রবেশ করব? মনে মনে যেটা ভাবলাম সেটাই করব। তারপর আমি কল দিলাম সাইমনকে। সাইমন কিছুক্ষণ পরে কল রিসিভ করলো, আর কল রিসিভ করার পরে আমি তখন ওপাশ থেকে বলতে শুরু করলাম, সাইমন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স 3য় বর্ষে অ্যাডমিশন নিতে চাই, তুই তাড়াতাড়ি করে ব্যবস্থা কর। আর কি করব না করব সেটা এখন বলতে পারছি না। কালকে অ্যাডমিশন নিতে চাই, কালকে থেকে ভার্সিটিতে যাব। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। আর ভাই অবশ্যই ভালো একটা ছদ্মবেশ নিয়ে যাবেন, যেন আপনাকে কেউ চিনতে না পারে। অলরেডি কিন্তু আপনার ছবি নিয়ে নিউজ টেলিকাস্ট হচ্ছে। আমার ছবি নিয়ে নিউজ টেলিকাস্ট হচ্ছে, বিষয়টা জানিয়ে মনে করে দিলি। আচ্ছা শোন, ওই নিউজ চ্যানেল হ্যাক করা লাগবে, আর হ্যাক করার পরে ওখানে যে আমার ছবি আছে ওই ছবিকে এডিট করে এমন একটা মানুষের আকৃতি দিতে হবে যার কোনো অস্তিত্ব আজ পর্যন্ত পৃথিবীতে নেই, কিন্তু সে দেখতে মানুষের মতোই হবে। এমন একটা চেহারা মানুষ বানাতে হবে যার এখন পর্যন্ত জন্ম হয়নি। ঠিক আছে ভাই, আমি গ্রাফিক্সের সাহায্যে এগুলো করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আর নিউজ চ্যানেল হ্যাক করা তো এটা আমার পক্ষে পসিবল না, এটা আপনি করে নিন। আমি আপনাকে ছবিটা ভালো করে এডিটিং করে পাঠিয়ে দেব আজকে রাতেই। আর কালকে থেকে আপনি ভার্সিটিতে যেতে পারেন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। কল কেটে দেওয়ার পর আসতে শুরু করলাম, কারণ এবার হবে খেলা। আর এতক্ষণ যার সঙ্গে কথা বললাম সে হলো আমারই এক শুভাকাঙ্ক্ষী, আমার হয়ে কাজ করে। সে বর্তমানে সৌদি আরব আছে, আর সৌদি আরব থেকে আমার সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকি। এই সাইমনকে দিয়ে আমি সৌদি আরব থেকে খবর পাই। পরদিন সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে ভার্সিটির জন্য রেডি হয়ে নিলাম। ভার্সিটি যাব, অনেক গরিব সেজে যাব, খেয়ে টাইপের হয়ে ভার্সিটিতে প্রবেশ করব। আমি কম দামি শার্ট প্যান্ট পরে আর স্যান্ডেল দুটো পরেই হেঁটে হেঁটে ভার্সিটির দিকে যাচ্ছিলাম। আর হঠাৎ করে আমার সামনে একটা পুলিশের গাড়ি,
আমার সামনে থেকে গেল। আর তখন সানজিদ আমাকে দেখে একবার তাকিয়ে আবার চলে গেল। আমি হেসে দিলাম, কারণ মেয়েটা শুধু শুধু আমার সঙ্গে এরকম করে। তারপর আমি যথারীতি ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করতে যাব, আর তখন দারোয়ান চাচা আমাকে আটকে দেয় আর বলতে লাগলো, এই ছেলে, তুমি ভার্সিটিতে কেন প্রবেশ করছো? এখানে কোনো ভিক্ষা দেওয়া হয় না। যাও এখান থেকে, অন্য জায়গায় যাও। আর এটা পড়াশোনা করার জায়গা, এখানে ভিক্ষা করার জায়গা নয়। চাচা আপনি সব কি বলছেন? আমি তো এই ভার্সিটিতে নতুন ট্রান্সফার হয়ে ভর্তি হয়েছি। এই দেখেন আমার সার্টিফিকেট ফর্ম। দারোয়ান চাচা এই দেখে আর কোনো কিছু বললো না, গেট খুলে দিল। আমিও ভার্সিটিতে প্রবেশ করতে লাগলাম। প্রবেশ করার পরই সবাই কেমন যেন আমার দিকে ভূত দেখার মতো দেখছি। কেউ কেউ আবার আমার সামনে এগিয়ে এসে আমাকে অপমান করছি, সামনাসামনি কথা বলছি। আর সেরকম একজন আমাকে বলতে লাগলো, আজকালকার ভার্সিটিতে এরকম ছেলেরা ভর্তি হতে পারে কি করে? স্যারদের কি চোখ ঝরে গেছে নাকি? স্যাররাই পুরাতন হয়ে গেছে কোনটা কিছুই বুঝতে পারলাম না। এরকম টাইপের ছেলে ভার্সিটিতে প্রবেশ করার সাহস পায় কোথা থেকে? হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। এরকম টাইপের ছেলে আমাদের ভার্সিটিতে প্রবেশ করবে, এটা সত্যি অন্যরকম লাগছে। এখন মনে হচ্ছে আমরাই মনে হয় এই ভার্সিটির খ্যাত। কারণ আমরা থাকতে এরকম ছেলে ভার্সিটিতে ঢোকার সাহস কোথা থেকে পায়? হ্যাঁ, যে করি হোক এই ছেলেটাকে এখান থেকে তাড়াতে হবে। আমাদের ভার্সিটির মান সম্মান বলতে আর কোনো কিচ্ছু থাকবে না। আমি স্যারদের সঙ্গে গিয়ে কথা বলবো। কিরে, আমাদেরকে দেখে কি মানুষ মনে হয় না? তুই আমাদেরকে সালাম না দিয়ে ভিতরে চলে যাচ্ছিস। তুই নতুন এসে এত পাট নিয়ে আমাদের সামনে চলাফেরা করছিস। এত সাহস তোকে কে দিয়েছে? হ্যাঁ, এত তারা কিসের? এভাবে চলে যাচ্ছিস কেন? তোকে কি আমরা যেতে বলেছি? এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। আর যদি বেশি নড়াচড়া করিস তাহলে পা ভেঙে দেব। আমি আর কোনো কিছু বললাম না, মাথা নিচু করে ফেললাম। মাথা নিচু করে গাছের নিচে বসে আছি। ক্লাসে এখনো সময় হয়নি, তার জন্যই বসে আছি। আর হঠাৎ করে ওখান থেকে একটা ছেলে আমাকে ডাকতে শুরু করলো। ছেলেটার নাম নেহাল, কারণ তাকে কিছু ছেলেরা নেহাল নামে ডাকছে, হয়তো তার বন্ধুবান্ধব হবে। আমি ছেলেটার কাছে গেলাম, আর ছেলেটার কাছে যাওয়ার পরে ছেলেটা আমাকে কোনো কথা না বলে একটা থাপ্পড় মারলো। আমার কোনো কিছু বললাম না, কারণ আমি যদি এখন কোনো কিছু বলতে যাই তাহলে ওরা যে কোনোভাবে বুঝে ফেলতে পারে, তাই সব কিছু মুখ বুঝে সহ্য করতে হবে। আমি থাপ্পড় খেয়ে মাথা নিচু করে আসি, আর তখন নেহাল বলতে শুরু করলো, শোন, এক হাতে বোতল ধরে রাখবি, আরেক হাতে কান ধরবি, আর এক পা উঁচু করে রাখবি। আর যদি কোনো ব্যতিক্রম হয় বা তুই যদি পা নামানোর চেষ্টা করিস বা বোতল ফেলার চেষ্টা করিস, তাহলে তো বুঝতেই পারছিস তোর কি অবস্থা হবে। ঠিক 30 মিনিট এভাবে থাকতে হবে। যদি পা ফেলে দিস তাহলে 10 মিনিট করে বেড়ে যাবে। ভাই আসলে আমি খেয়াল করতে পারিনি, তার জন্য এমনটা হয়ে গেছে। আর কখনো এমনটা হবে না, প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিন। তোকে ছাড়া যাবে না। তুই আমাদের ভার্সিটির মান সম্মান নষ্ট করে দিয়েছিস। কারণ তোর দেখা মতো এখন অন্য ছেলেরাও ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আগ্রহ জাগবে এবং তারা ভর্তি হবে। তাই তোকে শিক্ষা দেব, যেন তোরটা দেখে অন্য কোনো গরিব ছেলেরা এই ভার্সিটিতে প্রবেশ করতে না পারে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আর হঠাৎ করে একটা মেয়ে বরফের বোতল নিয়ে আসলো, আর বরফের বোতল নিয়ে আসার পরে নেহালের কাছে দিল। আর নেহাল আমাকে টানতে টানতে একটা নির্জন জায়গায় নিয়ে আসলো। এই নির্জন জায়গা ভার্সিটির পিছনে পুকুর ঘাটে। এই পুকুর ঘাটে তেমন কেউ আসে না, যদি কেউ আসে তো আবার প্রেমিক প্রেমিকা ছাড়া আর কেউ আসে না। তারা তাদের মতো করে থাকে, কোথায় কি হচ্ছে অন্যরা সেটা খেয়াল করে না, কারণ এই জায়গা নাকি ভালো নয়। এই জায়গার মধ্যে অনেক অপকর্ম হয়ে থাকে, আর সেখানে আমাকে নিয়ে আসা হয়েছে। আমার সামনে 5 জন রয়েছে, তার সঙ্গে মেঘলাও রয়েছে। আর তখন নেহাল আমাকে আমার হাতে বরফের বোতল দিল, আর বোতলটা দেওয়ার পরে তখন আমাকে বলতে লাগলো, ভাই আমাকে ক্ষমা করে দিন, আমার তো আজকে ক্লাস আছে। আর আপনারা কেন এমনটা করছেন? আমি তো আপনাদের কোনো কিছু করিনি, প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন। আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি, ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি তো, কেন এমনটা করছেন আমার সঙ্গে? ভাই এটা তো সরকারি ভার্সিটি, আর সরকারি ভার্সিটিতে সবার পড়ার রাইট আছে। এখানে কে গরিব কে ধনী সেটা দেখার মুখ্য বিষয় নয়। ভার্সিটি প্রবেশ করার পরেই সবাই সমান সমান অধিকার রাখতে পারে। দেখেছিস, নেহাল তোকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। নেহালকে তুই কি করে সহ্য করবি? আমি কোনো কিছু করব? এই তোকে যেটা বলছি তুই সেটা কর। এর থেকে কোনো বিপরীত করিস না, তাহলে কিন্তু আরো 30 মিনিট বেড়ে যাবে। তাড়াতাড়ি কর। আমি আর কোনো কথা বললাম না, কারণ আমি খুব ভালো করে জানি এখন আমার কোনো কথা বলে কাজ হবে না। আমার মিশন পুরো করতে হলে
আমাকেই কাজ করতে হবে। তারপর ওরা যেভাবে বললো আমি সেভাবেই 30 মিনিট দাঁড়িয়ে রইলাম। আর এটা দেখে ওরা সত্যি অবাক হয়ে গেল। আর তখন নেহাল মেঘলাকে বলতে শুরু করলো, দোস্ত, আমার তো বিশ্বাস হচ্ছে না যে এই ছেলেটা একটানা 30 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকতে পেরেছে। কারণ আজ পর্যন্ত যাদেরকে আমরা র্যাগিং করেছি তারা কেউই 5 মিনিটে বেশি থাকতে পারেনি। আরে এমন করছিস কেন? হয়তো গ্রামের চাষা ছেলে আর সারা জীবন খেতে খামারে কাজ করেছে, সেই জন্য পেরেছে। তবে তার সামনে এসব বলার দরকার নেই। আস্তে কথা বল, শুনতে পেয়ে যাবে। তখন নেহাল আমাকে যেতে বলল। আর আমিও সেখান থেকে সোজা ক্লাসে চলে আসলাম। আর ক্লাসে দেরি করে এসেছি দেখে স্যার তার জন্য অনেক কথা শুনিয়ে দিল। তারপর আমি সবার পেছনে বেঞ্চে গিয়ে বসলাম। পেছনে বেঞ্চে বসে চুপচাপ স্যার লেকচার শুনছিলাম। আর হঠাৎ করেই আমার সামনের একজনের মোবাইলের কল এসেছে। উনি কলটা কেটে দিয়ে মেসেজ করতে লাগলো। আর আমি সেখানে দাঁড়িয়েছিলাম। মূলত এখানে চোখ পড়ে গিয়েছিল। আর ও লিখছিল, আজকে রাতে আমরা অ্যাটাক করব ভাই, আপনি রেডি থাকবেন। আর এখান থেকে খুব সাবধানে কাজ করতে হবে, কারণ হ্যাকার মাফিয়া কিং তার জাল বিছিয়ে রেখেছে। শাহরিয়ার যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। ও লোকজন চারিদিকে ছড়ানো আছে। আমি এখন ক্লাসে আছি, পরে আপনার সঙ্গে কলে কথা বলছি। ছেলেটা এরকম মেসেজ করে পাঠিয়ে দিল। বুঝতে পারলাম না ছেলেটা মেসেজটা কাকে পাঠালো। হয়তো আরিফের কেউ হতে পারে। আরিফের সঙ্গে ছেলেটার কোনো না কোনো ভাবে যোগাযোগ আসছে। তার মানে আমাকে অনেক সহজ করে দিল এই ছেলেটা। ভেবেছিলাম আরো অনেকদিন এখানে থাকতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি প্রথম দিনে এসে এরকম কিছু পেয়ে যাব এটা কখনো ভেবে দেখিনি। তারপর ক্লাসের সময় শেষ হলো। আর ক্লাসের সময় শেষ করার পরে ছেলেটা যখন ক্লাস থেকে বেরিয়ে গেল, আর ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরে সে পুকুর পাড়ে চলে আসলো। পুকুর পাড়ে এসে কল দিল। আর সেখানে নেহালও উপস্থিত ছিল। তার মানে এখানে নেহালও আছে। আর ছেলেটা তার মোবাইলে ফোনটা দিয়ে নেহালের কানে ধরিয়ে দিল। নেহাল তখন মোবাইলে বলতে শুরু করলো, ভাই আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে আমার এখনই দেখা করা প্রয়োজন। হাতে অনেকগুলো কাজ এসেছে আর নতুন কিছু কথা বলতে হবে। আমরা এই সার্ভারে প্রবেশ করতে না পারলে কোনো কাজই করতে পারছি না এখন। আমাদের যেভাবেই হোক ওই সার্ভার হ্যাক করতে হবে। আর সার্ভার হ্যাক করলে ওই নকশাটা আমরা যে কোনোভাবে পেয়ে যাব। আমি যদি ওই নকশাটায় রায়হান ভাইকে দিতে পারি তাহলে কি অবস্থা হয়ে যাবে। আর রায়হান ভাই প্রথম দাব্বায় ফেল করেছিল। দ্বিতীয়বার পরে রায়হান ভাইয়ের আইডি অ্যাক্সেস ওরা জেনে যায়। তাই নতুন পন্থা অবলম্বন করতে হবে। তুই তাড়াতাড়ি করে গাড়িতে করে জঙ্গল বাড়ি চলে আয়, আমি এখানে আসি। তখনই নেহাল কল কেটে দিল। নেহাল কল কেটে দেওয়ার পরে নেহালের সঙ্গে ছেলেটা একটা গাড়িতে উঠে পড়লো। আর গাড়ি করে ওরা চলে যাচ্ছিল। আমি আগে থেকেই গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকার লাগিয়েছিলাম। তারপর আমি ভার্সিটি থেকে বেরিয়ে মুন্নাকে কল দিলাম গাড়ি পাঠানোর জন্য। আর 2 মিনিটের মধ্যে মুন্না গাড়ি নিয়ে চলে আসলো। আমি ড্রাইভিং সিটে বসে পড়লাম। আসলে সচরাচর আমি ড্রাইভ করি না, কিন্তু আজকে আমার গাড়ি ড্রাইভ করতে হবে। কারণ যেখানে যাচ্ছি সেখানে রাস্তা আমি চিনি না। রাস্তাটা দুর্গম হতে পারে। আমি জিপিএস ট্র্যাকার ফলো করতে করতে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। আর দীর্ঘ 1 ঘন্টা গাড়ি ড্রাইভ করার পরে গাড়িটা একটা ছোট রাস্তায় প্রবেশ করলো। রাস্তাটা জঙ্গলের দিকে এগিয়ে গিয়েছে। এত ঘন ঘন জঙ্গলে যে 100 মিটার সামনে কি আছে সেটাই দেখা যায় না। তারপর আমি গাড়িটা রেখে দিলাম। আর গাড়িটা রেখে দেওয়ার পরে দৌড়াতে শুরু করলাম। আর আমি মুন্নাকে বলতে লাগলাম, মুন্না তুই আস্তে আস্তে আমার পেছনে পেছনে আসবি আর আমাকে ফলো করবি। আমি ধরে যাচ্ছি। গাড়িটা যে কোনোভাবে আমার দেখতে হবে, কারণ ওই গাড়ির মধ্যে নেহালের ল্যাপটপ রয়েছে। ওই ল্যাপটপ যে কোনোভাবে 2 মিনিটের জন্য লাগবে। আমি যদি ওদের কাছে যাই তাহলে তুই ল্যাপটপের মধ্যে একটা চিপ লাগিয়ে দিবি। ভাই আমি কি চিপ লাগাতে পারবো? আর আপনি কি করবেন না করবেন সেটা তো আমি জানি না। তার চেয়ে ভালো আমি ওদেরকে খেয়াল রাখবো। আপনি ওই গাড়ির মধ্যে গিয়ে চিপ লাগিয়ে আপনার কাজগুলো কমপ্লিট করে দেন। ঠিক আছে, তবে খুব সাবধানে। ওরা কিন্তু অনেকজন রয়েছে। আর তোকে যদি একবার দেখতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আমাদের চারদিক থেকে ঘিরে ফেলতে পারে। তারপর মুন্নার সামনের দিকে এগিয়ে গেল। আর আমি সোজা গাড়ির সামনে চলে আসলাম। গাড়িতে এসে আমি আমার কাছে থাকা নকল চাবি দিয়ে গাড়ির ভিতরটা প্রবেশ করব। তারপর দেখতে পারলাম সেখানে ল্যাপটপ রাখা আছে। আমি তাড়াতাড়ি করে আমার কাছে থাকা একটা চিপ সেখানে লাগিয়ে দিলাম। আর লাগানোর পর আমি আমার কাজ করতে লাগলাম। আর ওদিকে
ভাই, যেখানে রায়হান ভাই কাজটা করার ক্ষেত্রে উনি পিছিয়ে এসেছে, সেখানে আমরা কি করে আবার ওই সার্ভার হ্যাক করতে পারি? আর ওই নকশাটা মনে হয় না পাওয়া যাবে, কারণ শাহরিয়ার এত সহজে দিবে না এই নকশা। কারণ এই নকশার দ্বারাই সকল আন্ডারওয়ার্ল্ডের পরিচালনা করে থাকে সে। আমি এসব কোনো কিছু শুনতে চাই না। আমার যে করেই হোক ওই নকশাটা আমার প্রয়োজন। আর রায়হান ভাই আমাদেরকে বলে দিয়েছে, আর যে কোনো এক্সপার্ট লোককে আমাদেরকে হায়ার করতে হবে, যেন সারের চেয়েও অনেক বেশি এক্সপার্ট। তোর জানা মতে সেরকম লোক আছে কিনা সেটা বল। হ্যাঁ ভাই, এরকম এক্সপার্ট লোকজন তো আসলেই আছে, কিন্তু কেউ শাহরিয়ার ভাইয়ের কথা শুনলে আর সামনে আগাতে চায় না। ওরা পিছন দিক থেকে দৌড় দেয়, কারণ ওরা শাহরিয়ার ভাইকে দেখেন অনেক বেশি ভয় পায়। আমার এটা নিয়ে কোনো কিছু বলার নেই। আর আমি এটা নিয়ে আর কোনো কিছু আজকে রায়হান ভাইয়ের সঙ্গে কথা বলবো, মিটিং করব, ওখানে সকল উপস্থাপনা করে থাকবো। যারা যারা রায়হান ভাইয়ের কাজ করে থাকে তারা বিভিন্ন জায়গা থেকে উপস্থিত থাকবে। তুই রাত 10টার দিকে এখানে চলে আসিস, তারপর আমি তোকে নিয়ে যাব। ঠিক আছে ভাই, তাহলে এখন আর কোনো কিছু বললাম না, আর আমি তাহলে গেলাম। আর পরবর্তী আলোচনা আপনার সঙ্গে সেখানেই করা হবে, রায়হান ভাইয়ের সামনে। আল্লাহ হাফেজ ভাই। এদিকে আমি আমার কাজ শেষ করে মুন্নার জন্য ওয়েট করতে লাগলাম। আর একটু পরে মুন্না চলে আসলো। মুন্নাকে নিয়ে আমি আমার গাড়ি করে সেখান থেকে চলে আসলাম। ওরা কোথায় গেল সেটা আমার দেখা লাগবে না। আমার যতটুকু কাজ ততটুকু আমি কমপ্লিট করতে পেরেছি। আমি মুন্নাকে নামিয়ে দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর হঠাৎ করেই সানজিদা আমাকে কল দিল। সানজিদার কলটা আমি রিসিভ করলাম, আর ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তুমি গাজীপুরের জঙ্গলে কেন গিয়েছিলে? তুমি খুব ভালো করে জানো ওই জঙ্গলটা ভালো নয় তোমার জন্য, যা নিরাপদ নয়। তুমি তবু কেন গিয়েছিলে? আমি একটু আগে তোমাকে সেখান থেকে আসতে দেখলাম। দেখো সানজিদা, আমাকে তুমি সব কিছু বলো, আমি কোনো কিছু বলবো না। কিন্তু আমার কাজ সম্পর্কে তুমি কোনো কিছু জানতে চাইবে না। আমার কাজ আমাকে করতে দেবে, তোমার কাজ তুমি করবে। দেখো, আমি একজন পুলিশ অফিসার, আর তুমি আমার কাছে সবকিছু বলতে বাধ্য থাকবে। তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো। তুমি যদি আমাকে সবকিছু না বলো, তাহলে কিন্তু আমি এখন তোমার বিরুদ্ধে কথা বলা শুরু করবো, কারণ তোমার জন্য আমার উপর থেকে চাপ নিতে হচ্ছে। আমি এসব কিছু শুনতে চাই না। তোমারটা তুমি দেখবে, আমারটা আমি দেখব। আমাদের রিলেশনের মাঝে তুমি এসব কোনো কিছু টানবে না। এসব কিছু টেনে আনলে কিন্তু আমি মোটেও সহ্য করব না। প্লিজ দয়া করে তুমি এসব করো না, তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। আমি এর আগে কল কেটে দিলাম, আর কল কেটে দেওয়ার পরে সানজিদ আবার আমাকে কল দিতে শুরু করলো। আমি শেষ পর্যন্ত মোবাইলটা বন্ধ করে ফেললাম। তারপর হঠাৎ করে আমাকে সাইমন আবার কল দিল। সাইমনের কলটা রিসিভ করলাম, আর সাইমনের কলটা রিসিভ করার পরে তখন ওপাশ থেকে আমাকে সাইমন বলতে শুরু করলো, আর ভাই, সন্ধ্যার ফ্লাইটে আমি বাংলাদেশে ফিরছি। আর ভাই, নতুন একটা তথ্য আছে। আমার ফ্লাইটের মধ্যে একসঙ্গেই রশিদ আসছে। সে আমার খবর জানে না, আর জানলে হয়তো কোনো কিছু করতো। সে বাংলাদেশে প্রবেশ করছে, আর ও মনে হয় আজকে বড় একটা মিটিংয়ে অংশগ্রহণ করবে। হ্যাঁ, এরকম বড় একটা মিটিংয়ে আমি সূচনা পেয়েছি। তুই আসতে চেয়েছিস, এটাই ভালো হচ্ছে। আমি নিজে তোকে আসতে বলতাম। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়, আর খুব সাবধানে আয়। সামনে কোনো কিছু থাকলে কোনো অ্যাকশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছিস? ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আমি খুব তাড়াতাড়ি আসছি। অনেক সিকিউরিটি দেওয়া আছে শুধুমাত্র এই রশিদের জন্য। আমি কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি আমার যত ছেলেরা রয়েছে সবাইকে ফোন দিয়ে আসতে বললাম। আজকে রাতে আমি অ্যাটাক করব, এটাই চিন্তাভাবনা রয়েছে। কিন্তু এখানে যদি সানজিদা আমাকে অসুবিধা করে, তাহলে তো সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। আমি সকল ছেলেদেরকে কল দিয়ে আমার গোডাউনে আসতে বললাম। সন্ধ্যার সময় চলে আসলাম। আমি আসার পরে তাদের সামনে আসতে শুরু করলাম। তোরা অনেকদিন ধরে আমার সঙ্গে কাজ করছিস, আবার কেউ হয়তো আমার সঙ্গে প্রথম থেকে কাজ করছিস। আজকে আমরা সবাই মিলে রায়হানকে অ্যাটাক করব। ওখানে মিটিং হবে, অনেক বড় একটা মিটিং। তবে তোরা কেউ আগে ফায়ার করবি না। এই মিশনটা অনেক বেশি রিস্ক হতে পারে। এখানে এমনকি আমাদের প্রাণ পর্যন্ত চলে যেতে পারে, তাই খুব সাবধানতার সঙ্গে এসব করতে হবে। এটা খুব পাহাড়ি এলাকা, এখানে তেমন কোনো কিছু আমাদের চেনা জানা নেই, তাই খুব জেনে শুনে পা ফেলতে হবে প্রতিটা জায়গায়, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। জি ভাই, আমাদের মনে থাকবেন, আর আমরা জেনে শুনেই পা ফেলবো। আর ভাই,
আপনি আমাদেরকে যেভাবে ট্রেনিং দিয়েছেন, আপনার ট্রেনিং মোতাবেক আমরা সকল কিছু অ্যাপ্লাই করব। আপনার ট্রেনিং দেওয়া কখনো বৃথা যেতে পারে না। এই জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে সারবো ইনশাল্লাহ। তারপর আমি সবার সঙ্গে কথা বলতে শুরু করলাম, আর এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। রাত 10টার দিকে আমি সবাইকে আগেই ওদের ঠিকানা পাঠিয়ে দিলাম, আর আমি মুন্না জুবাইরকে নিয়ে ওই গাজীপুরের জঙ্গলে চলে আসলাম। আর এসে দেখতে পারলাম এখানে নেহাল এবং সাগর এখানেও পৌঁছায়নি, তার মানে একটু পরে এখানে আসবে। আমরা ওয়েট করতে শুরু করলাম, আর কিছুক্ষণ পরেই একটা গাড়ি এসে এখানে থামলো। আর গাড়িটা থামার পরে তখন ওরা ওয়েট করছে, আর একটু পর আরিফ তার গাড়ি নিয়ে চলে আসলো, আর নেহাল তার নিজের গাড়ি সামনে রেখেই আরিফের গাড়িতে উঠে পড়লো। আর ওরা তিনজন মিলে যেতে শুরু করলো। আমি ওদের পিছন পিছন যেতে শুরু করলাম, আর সবাইকে আমি মাইক্রোফোনে বললাম কিভাবে কি করতে হবে। সবাই আগে চলে গেছে, সেখানে আগেই প্রস্তুতি নিয়ে রাখছি, আর আমি তাকে ফলো করতে করতে যাচ্ছি। আমরা প্রায় 1.5 ঘন্টা পরে সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছলাম। এইখানে অনেক দামি দামি গাড়ি আছে, সেগুলো আগে থেকে রাখা হয়েছে। বুঝতে পারলাম এখানে রায়হানও আছে, কিন্তু আসলে তো জঙ্গি গোষ্ঠীর প্রধান রায়হান নয়, কারণ রায়হান এভাবে তার নিজের মতো চলতে পারে না। এখানে অন্য কেউ আছে, যেটা আমি এখন পর্যন্ত জানি না। তারপর আমিও বাইক থেকে নেমে আমরা লুকিয়ে পড়লাম। চারিদিক থেকে সবাই ঘিরে রেখেছে আমরা সবাই মিলে। আমি আমার মৌমাছির ড্রোন ওপেন করলাম, আর ড্রোন ওপেন করার পরে দেখতে পারলাম আর ওরাও বেশি বেশি সিকিউরিটি নিয়ে এখানে এসেছে। ভিতরে কি হচ্ছে সেটা দেখতে পারছে না, তাই একটু রিস্ক নিলাম। ড্রোনটা ওই ঝর্ণা দিয়ে ভিতরে পাঠিয়ে দিলাম, আর দেখতে পারলাম সবাই মিলে চেয়ারে বসে ড্রিঙ্কস করছে। সামনে কয়েকটা মেয়ে নাচানাচি করছে। আর তখনই রায়হান একটা রুম থেকে বের হলো। রায়হান রুম থেকে বের হওয়ার পরে ওদের সামনে বসে পড়লো, আর সবাই আলোচনা করতে লাগলো। সেই সময় রায়হান বলল, অনেকেই অনেক দূর থেকে আজকে মিটিংয়ে এসেছিস তোরা, আমাদেরকে বলে দিয়েছে কি করতে হবে, তাই তোদেরকে জানানোর জন্যই আজকের এই মিটিং। তোরা খুব ভালো করে জানিস যে ড্রাগন মাফিয়া কিং ওরফে শাহরিয়ার তার নিজের গ্যাংটক থাকে অনেক অনেক বড় করে ফেলেছে। প্রতিটা বিভাগে তার একটা করে অফিস রয়েছে, আর ওই অফিসের মধ্যে যতগুলো স্টাফ আছে ওরা অনেক বেশি শক্তিশালী। আমরা তাদের সঙ্গে কখনোই পারবো না, তাই আমাদের অন্য পথ অবলম্বন করতে হবে। আর সেজন্য আমাদের শাহরিয়ার এর কাছে থাকার নকশা এবং তার পেন ড্রাইভ, ওই 2টা জিনিসের প্রয়োজন হবে। কিন্তু এই 3টা জিনিস উদ্ধার করতে আমরা কেউই পাচ্ছি না। আমি নিজেই হ্যাক করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি করতে পারিনি। প্রথম ধাপ শেষ হবার পরেই আমার আইপি অ্যাড্রেস পড়া জেনে যায়। তবে আমি এটা শিওর না যে শাহরিয়ার কেন লোকেশন জানার পরেও আমাকে অ্যাটাক করতে আসলো না। ভাই আমার মনে হয় শাহরের কোনো প্ল্যান আছে, যার জন্য আপনাকে এখন পর্যন্ত অ্যাটাক করেনি। তবে ভাই আমাদের কিন্তু এভাবে বসে থাকলে হবে না। এভাবে হ্যাক করে কোনো কিছু আনা সম্ভব নয়, যা আনতে হবে মাথা বুদ্ধি খাটিয়ে আনতে হবে। ভাই, আমার উপর যে ভার্সিটির দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেটা ভালোভাবেই পালন করছিলাম, কিন্তু ইদানিং শাহরিয়ারের লোকজন অনেক বেশি উৎপাত করছে, আমার লোকদেরকে ডুমছে পিটাচ্ছে, তবে কাউকে গুলি করেনি। এটাই সত্যি অবাক করা ঘটনা, কারণ এখন ওরা গুলি করা বাদ দিয়েছে, শুধুমাত্র আমার ছেলেদেরকে পিটাচ্ছে। এখন ভয়ে আর কেউ এই কাজ করতে চাচ্ছে না রাতের আধারে। আমি আর কি করব, আমি তো অনেক খুশি করার চেষ্টা করেছি। ওরা আন্ডারগ্রাউন্ডের হয়ে থাকে, ওখান থেকে কিভাবে সব কিছু নিয়ন্ত্রণ করে সেটা আমার ধারণার বাইরে। আমি তো আমার মতো চেষ্টা করেছি। শাহরিয়ারকে অনেক চালাক চতুর একটা মানুষ, ও এক হাতে সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে। কিভাবে নিয়ন্ত্রণ করে সেটাই আমাদের যদি জানতে পারতাম, তাহলে তো আমরা শাহরিয়ারকে এক জায়গায় শাহরিয়ারের এই জায়গায় থাকতাম। এখন যে কোনোভাবে শাহরিয়ারকে মারতে হবে, আর শাহরিয়ারকে মারতে পারলেই আমাদের সকল কিছু দখলে চলে আসবে। না না না, এটা হতে পারে না। আমার ব্যবসা তো এভাবে চললে লাটে উঠে যাবে। শাহরিয়ারকে যে কোনোভাবে ধ্বংস করতে হবে। আর রশিদ সাহেব, আপনি কি বলেন? আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না। আপনি এতদিন সৌদি আরবে ছিলেন, আর সৌদি আরবে মনে হয় শাহরিয়ারের ডান হাত সাইমন থাকে, আপনি তার কোনো কিছুই করতে পারলেন না। এমন কেউ কি নেই তোদের জানা মতো যে শাহরিয়ারকে মারতে পারে? বিশেষ করে এমন একটা মেয়ে লাগবে যে শাহরিয়ারকে তার ফাঁদে ফেলে শাহরিয়ারকে হত্যা করতে পারবে। আমাদের হ্যাকিং করে আর সামনে আগানো সম্ভব নয়, কারণ শাহরিয়ার হ্যাকিংয়ের মাস্টার। ওর উপর কোনো হ্যাকার আজ পর্যন্ত বাংলাদেশে জন্ম হয়নি।
এটা আমি নিজে বলছি, বসের সঙ্গে কথা হয়েছে। বস আমাদেরকে বলেছে শাহরিয়ার কি অ্যাটাক করার জন্য শাহরিয়ারের যত লোকজন রয়েছে সবাইকে একটা একটা সবাইকে একটা একটা করে মেরে ফেলার জন্য। আর তখন শাহরিয়ার অনেক বেশি আপডেট হয়ে যাবে, আর সেই সময় তাকে ফোন করতে হবে। এটা অনেক বড় প্ল্যান, এটা অনেক বড় একটা প্ল্যান। আর এখন সাকসেসফুল করার মতো মানুষটা চাই। আমার জানা মতো একটা মেয়ে আছে যে শব্দবেশে বর্তমানে কোনো কোনো ভার্সিটিতে রয়েছে। সে আসলে বর্তমানে 7টা খুনের আসামি। ওর হয়ে কাজ করছে হয়তো, আর আমি তাকে লুকিয়ে রেখেছিলাম। আমার মনে হয় তার সঙ্গে আমার একবার কথা বলা প্রয়োজন। এসব দিয়ে কোনো কিছু হবে না। বাংলাদেশি মেয়েদেরকে দিয়ে কোনো কাজ করাতে আমরা সক্ষম হব না, সফল হব না। শুধু শুধু আরও আমাদের সময় নষ্ট হবে। তার চেয়ে ভালো রশিদ সাহেব, আপনি কোনো কিছু একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। আমি একজনকে খবর দিচ্ছি। তার নাম সোফিয়া। সোফিয়া অনেক দক্ষ। তার সাথে কাজ করে থাকে, যে জায়গা থেকে মাফিয়া ট্রেনিং নিয়েছে। এছাড়াও আরও প্রায় 3টা দেশ থেকে মাফিয়া ট্রেনিং নিয়েছে। সে একজন বর্তমানে আন্ডারওয়ার্ল্ডের নামকরা সাইলেন্ট কিলার। তাকে যদি আমরা আমাদের অর্ধেক সম্পত্তির ভাগ দিতে পারি, সে হয়তো রাজি হয়ে যাবে কাজটা করতে। আর তাকে আমরা যদি অর্ধেক সম্পত্তি দিয়ে দেই, তাহলে আমরা পুরো বাংলাদেশের মধ্যে রাজত্ব করতে পারবো। আর অন্য সব কিছু সে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবং তার কাছ থেকে আমরা ভবিষ্যতে আরও কোনো সাহায্য পেয়ে যাব। আমি তাকে খবর দিচ্ছি, সে বাংলাদেশে আসবে। ওকে। ঠিক আছে, সুফিয়াকে খবর দেওয়া হোক। আর তোরা যে যে জায়গায় দায়িত্বে আছিস, সবাই দায়িত্বগুলো ভালোভাবে পালন করবে। এবং শাহরিয়ারের যত অফিস আছে সবগুলো ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিবে, আর ওর লোকজনকে দেখা মাত্রই গুলি করে দিবে। আর দেশের মধ্যে আতঙ্ক ছড়ানো লাগবে। এটা নিয়ে এখন কথা বলবো। ঢাকায় বিভিন্ন স্থানে আমাদের বোমা ব্লাস্ট করতে হবে। এবং ব্লাস্টগুলোর কারণ হচ্ছে দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে ফেলতে হবে, যেন সাধারণ মানুষ কোনো কিছু বুঝতে না পারে। সাধারণ মানুষ এগুলো শিকার হবে, আর আকাশও কোন দিকে যাবে সেটা বুঝতে পারবে না। সে কি তার নিজের সব কিছু সামলাবে, নাকি সে সাধারণ মানুষকে সামলাবে, নাকি সে আমাদেরকে মারার জন্য প্ল্যান করবে। সে 3টা দ্বিধার মধ্যে পড়ে যাবে। আর এটাই আমাদের মোক্ষম সুযোগ। গ্রেট আইডিয়া। এই আইডিয়া আমাদের কাজে লাগবে ভাই। আমরা দুজন জায়গাগুলো সিলেক্ট করে নিব। আমি আমার লোকদের দিয়ে কাজ করে ফেলবো। খুব সাবধানের সাথে, চিন্তা করবেন না। ভাই ভার্সিটিতে এখন ড্রাগসের ব্যবস্থা খুবই বেশি, রিস্ক হয়ে যাচ্ছে। দেখেন ভার্সিটিতে যদি ড্রাগস না নিয়ে আসা যায়, তাহলে ব্যবসাটা কি করে করব? রাস্তায় তো অনেক ঝামেলা থাকে। প্রশাসন ইদানিং আরো বেশি ঝামেলা করছে। আমার কাছে অন্যরকম একটা তথ্য আছে। সে তথ্য হলো পুলিশ অফিসার সানজিদা চৌধুরী। সে কিন্তু ধানমন্ডি থানার বর্তমান ওসি। তার সঙ্গে শাহরের কোনোভাবে কানেকশন আসছে। শাহরের হয়তো ওই লেডি পুলিশকে ভালোবাসে। কোনো না কোনোভাবে যদি ওই মেয়েটাকে কোনো কিছু করা যায়, তাহলে কিন্তু আমরা ড্র্যাগের সাপ্লাইটা খুব ভালোভাবে করতে পারবো। আর রাস্তার মধ্যে কোনো সমস্যা হবে না। আর প্রশাসন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। রায়হান ভাই সব কিছু ম্যানেজ করে দিবে ভাই। হ্যাঁ, আরিফ যেটা বলেছে সেটা একদম ঠিক বলেছে। যদি আমরা ড্রাগসের ব্যবসাটা চালিয়ে যেতে না পারি, তাহলে শেষ চাল দিব ওই লেডি পুলিশটার উপর দিয়ে। আর লেডি পুলিশকে ধরতে পারলেই আর কোনো সমস্যা হবে না। আর ড্রাগসের ব্যবসাটা এখন আরও বেশি উন্নত করতে হবে। আর কালকে 10টা মেয়েকে রেডি রাখবে। 10টা মেয়েকে বসের কাছে পাঠাতে হবে। এখন মিটিং এ পর্যন্তই শেষ। পরবর্তী আপডেট সবাইকে আমি জানিয়ে দেব। এই কথা বলা মাত্রই চারিদিক থেকে সবাইকে গুলি করতে লাগলাম। আর সবাই আমার কথা চারিদিক থেকে গুলি করতে শুরু করলো। আর চারিদিক থেকে গোলাগুলি করার সময় ওরা কোনোভাবেই ভেতর থেকে বের হতে পারছিল না। আর যারা বের হচ্ছিল তারা সবাই সেখানে মারা যাচ্ছিল। প্রায় 20 জনের মতো মারা গেছে অলরেডি। আর সেখানে ভয়ে কেউ বের হতে পারছে না। আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আমি আবারও দরজার কাছাকাছি চলে আসলাম। আর দরজার কাছাকাছি এসে দেখি আরিফ পিস্তল হাতে নিয়ে অন্যদিকে দাঁড়িয়ে আছে। আমি তার পিছনে তাকে একটা গুলি করলাম। আর সঙ্গে সঙ্গে এসে মাটিতে লুটে পড়লো। আর ছটফট করতে করতে সেখানে মারা গেল। আর বাকিরা দৌড়ে চলে যাচ্ছে। আমি ছদ্মবেশ ধারণ করে এসেছি, তাই কেউ বুঝতে পারছে না। তখন দেখলাম নেহাল সে পালিয়ে গেছে। আমি নেহালকে পালিয়ে যেতে দিয়েছি, কারণ নেহাল থাকলে পরবর্তী আপডেট খুব ভালোভাবে জানা যাবে। এবং ভার্সিটিতে নেহালকে
কে সাহায্য করছে সেটার বিষয়ে আমি খুব ভালোভাবে জানতে পারবো। এই কারণে আমি নেহালকে যেতে দিয়েছি। আর নেহালের সঙ্গে হয়তো রসুদ চলে গেছে আর রাহানকে ধরে ফেলেছি। রাহান আমার কাছে আত্মসমর্পণ করলো আর আমি তখন তাকে ইচ্ছা মতো মারতে শুরু করলাম। সে সময় রাহান আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তুই আমাকে ক্ষমা করে দে। আমি জানি আমি অনেক বেশি পাপ করেছি, অনেক অন্যায় করেছি, তবুও প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি আর কখনোই এমনটা করব না। আমি খুব ভালো করে জানি তুই কেমন লোক। আমাকে নতুন করে কোনো কিছু চেনাতে আসবি না। তোদের জন্য বাংলাদেশের মানুষ ঘুমাতে পারে না, রাতের অন্ধকারে চলাফেরা করতে পারে না, শুধুমাত্র তোদের আতঙ্কর জন্য। তুই বেঁচে থাকলে দেশের তো কোনো উন্নতি হবে না, আরও দেশের অনেক ক্ষতি হবে। শুধু শুধু তোর বেঁচে থাকার কোনো লাভ হবে না। তোর জন্য একমাত্র মৃত্যু হতে পারে শান্তি। ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলাম। আমি সব কিছুই মেনে নিচ্ছি। আমি যতটুকু জানি তোকে সব কিছু বলে দেব, তবুও প্লিজ আমাকে ছেড়ে দে। আমি আসলে তোর সার্ভার হ্যাক করে ওই নকশা এবং প্যানড্রাইভ এর সকল তথ্য নিতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোর পায়ে ধরছি। এটা তো কখনোই সম্ভব না, কারণ তুই নারী পাচারকারীর সঙ্গে জড়িত আছিস, তারপর ড্র্যাগের ব্যবসায় আসিস। প্রতিটি ভার্সিটির কলেজে তোর ড্র্যাগে সাপ্লাই হয়ে থাকে। তোর দায়িত্ব সেগুলো পৌঁছে দেয়া। এখন তুই বল, কোন ভার্সিটিতে কোন কলেজে তুই পাঠাতে চাস এগুলো? আমি সব কিছুই বলে দিচ্ছি। আমি মোট 5টা ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছি। ইচ্ছে ছিল আরও বড় করে ব্যবসাটা করব। মূলত এটা ব্যবসাটা বসের, আর বস আমাকে দায়িত্ব দিয়েছিল। আর বস ভেতর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে। আমাকে যেভাবে বলে আমি সেভাবেই করে থাকি। কোন কোন ভার্সিটি সেটা নাম বল, নাহলে কিন্তু তোকে এমনভাবে মারবো যে তুই কল্পনা করতে পারবি না। তুই নিজেও বলবি তোকে গুলি করে মেরে ফেলার জন্য, কিন্তু তোকে তো আমি গুলি করে মারবো না, তোকে আমি কষ্ট দিয়ে মারবো। তার চেয়ে ভালো সব কিছু বলে দে, 3rd ডিগ্রি খেতে হবে না। আমি জানি এই ভার্সিটিতে ব্যবসা চালিয়ে যাচ্ছি, আমি বসের ব্যাপারে কোনো কিছু জানি না, তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। আমি এই ভার্সিটিতে ব্যবসা চালিয়ে যাচ্ছি, আর সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে নেহাল। নেহাল সকল ভার্সিটি থেকে ড্রাগসের সাপ্লাইগুলো দিয়ে থাকে ট্রাকে করে। আমি এর চেয়ে বেশি কিছু জানি না নেহালের সঙ্গে কারা কারা কাজ করে থাকে। আমার দায়িত্ব হলো বর্ডার থেকে মালগুলো রিসিভ করে নেহালের কাছে পৌঁছে দেওয়া। গুড, ভেরি গুড। এখন বল, তোর বসকে এখন আমি কোথায় পাবো? যদি না বলিস তাহলে কিন্তু বুঝতে পারছিস কি করব। তাড়াতাড়ি বল। তুই কি আমাকে বোকা মনে করেছিস? তুই যেটা বলবি আমি তোকে সেটাই বিশ্বাস করব। আরে, তোকে তো যারা জন্ম দিয়েছে তারাই তো এখন পর্যন্ত বিশ্বাস করতে পারেনি, তাহলে আমি কি করে তোকে বিশ্বাস করব? আমি বিশ্বাস করি না, সত্যি করে বল। রায়হান কোনোভাবে বলতে চাইছিল না। তারপর আমি রায়হানকে ধরে একটা রুমের মধ্যে নিয়ে আসলাম। আর সেই রুমের মধ্যে এসে দেখি কারেন্টের শর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি রায়হানকে সেখানে বসিয়ে দিলাম। আর সেখানে বসানোর পরে 2টা তার দিকে নিয়ে এসে তা হাটের মধ্যে দিলাম। আর সঙ্গে সঙ্গে সে ছটফট করতে শুরু করলো। আবার 2 মিনিট শক দেওয়ার পরে আবারও ছেড়ে দিলাম। সে ছটফট করতে করতে তখন আমাকে বলতে লাগলো, ভাই, আমি সব কিছু বলছি, তবুও প্লিজ আমাকে আর মারবেন না। আমাকে হয় গুলি করে মেরে ফেলুন, আমাকে আর শক দেবেন না। তাহলে তাড়াতাড়ি বল, তোর বসকে এখন আমি কোথায় পাবো? সত্যি করে বলবি, না হলে এভাবে কষ্ট দিয়ে তোকে মারবো। বলছি, আমি আফজাল হোসেন হলো এসবের মূল বর্তমান আইনমন্ত্রী। তার কথায় আমরা গোপনে কাজ করে থাকি। ও সব কিছু আমাদেরকে বলে দেয়, আমরা সেই অনুযায়ী কাজ করে থাকি। আর রশিদ হলো তার পার্টনার, বিদেশ থেকে এই আফজাল হোসেনকে সাপোর্ট দেয়। আমি এই কথা শোনার পরে আর রায়হানকে বাঁচিয়ে রাখলাম না। সঙ্গে সঙ্গে আমার পিস্তলটা বের করে রায়হানকে গুলি করে দিলাম। আর রায়হান সেখানে ছটফট করতে করতে মারা গেল। হঠাৎ করে আমার মোবাইলটা বেজে উঠল। আমি মোবাইলটা রিসিভ করলাম। মোবাইলটা রিসিভ করার পরে ওপাশ থেকে বলতে লাগলো, তুমি যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো। আমরা সবাই মিলে চারদিক থেকে তোমাকে ঘিরে ফেলেছি। তোমার পালানোর কোনো পথ নেই। তুমি যদি পালানোর চেষ্টা করো তাহলে আমি গুলি করতে বাধ্য হব। আমাকে কঠোর হতে বাধ্য করো না তুমি। সানজিদা, আমি তোমাকে বলেছিলাম আমার মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কোনোদিনও ধরা দেব না। তুমি আমাকে ধরতে পারবে না। শুধু শুধু এসব কিছু করছো। আরে শাহরিয়ার যদি না চায়, তুমি কেন? পুরো বাংলাদেশের পুলিশ প্রশাসন আমার কোনো কিছু করতে পারবে না। যেদিন আমি চাইবো সেদিনই তোমরা আমাকে ধরতে পারবে। আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার প্রিয়জন ছিলে, আর আইনের কাছে সবাই সমান। তুমি আমার প্রিয়জন বলে আমি তোমাকে ক্ষমা করে দিব, এরকম কোনো কিছুই না।
আমার সঙ্গে অন্য অফিসার রয়েছে, আর স্যারের উপর দায়িত্ব দেওয়া হয়েছে স্যার নিজে এসে তোমাকে অ্যারেস্ট করার জন্য। আমি স্যারের কাছে আবেদন করব তোমার শাস্তি যেন কম হয়, তোমার শাস্তি যেন কম হয়। তুমি আত্মসমর্পণ করো। আমি আগে যেমন তোমাকে বোঝাতে পারিনি, আমি যখন মাফে ছিলাম না, একজন সাধারণ ছেলে ছিলাম, তখন আমি তোমাকে বোঝাতে পারিনি। আর আন্ডারওয়ার্ল্ডে জয়েন করার পরেও তোমাকে আমি বোঝাতে পারিনি, আর তুমি কখনো বুঝতে পারবে না। দেখো, তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক হচ্ছে না। তোমার একের পর এক তুমি খুন করে যাচ্ছ, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক হচ্ছে না। তোমার একের পর এক তুমি খুন করে যাচ্ছ। তুমি জানো তুমি এখন কয়টা খুন করেছো? তুমি এখন মোট 8 জনকে মেরেছো। দেশে তো আইন বলতে কোনো কিছু আছে? তুমি এখন আইনের কথা বলছো, ধর্মের কথা বলছো। আর আইন যদি তার নিজস্ব গতিতে চলতো, তাহলে রশিদ সে বাংলাদেশে এসে বিভিন্ন জায়গা বোম ব্লাস্ট করার প্ল্যান করতো না। আর তুমি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাক, তাহলে রায়হানের মতো লোক বিভিন্ন জায়গায় ড্রাগে সাপ্লাই করতে পারতো না, তারা নারীর সঙ্গে ব্যবসা করতে পারতো না। তুমি জানো প্রতি সপ্তাহে কতজন মেয়েকে তারা পাচার করে দেয় বিভিন্ন দেশে? এগুলো খবর তোমরা তো রাখো না, আর জেনেও তোমাদের কোনো কিছু করার নেই। তোমরা শুধু পারো কি জানো, যেগুলো করে তাকে নিচু করে রাখা। সমস্যা কি তোমার? আমি জানি তোমার এগুলো বলতে হবে না। পুলিশ, সিআইডি সহ আরও সব প্রশাসনের লোকজন চেষ্টা করছে ওদেরকে ধরার জন্য, কিন্তু কেউ ধরতে পারছে না। আমরা তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তুমি এভাবে একের পর এক খুন করতে পারো না, এটা অন্যায়। তোমরা কিছুই পারো না। দেখো, আমি কোনো সাধারণ মানুষকে হত্যা করিনি, আমি কোনো সাধারণ মানুষের ক্ষতি করিনি। এখানে সাধারণ মানুষ আমাকে এগুলো নিয়ে খুব সহজে মেনে নিচ্ছে, আর আমার নামে বাহবাহ দিচ্ছে। প্রতিটা মানুষ আমাকে দেখার জন্য, আমার সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে বসে আছি। আর সেখানে তোমাদের এত সমস্যাটা কি হচ্ছে বুঝতে পারছি না। তোমাদের তো কোনো কিছু করার ক্ষমতা নেই, আর যে করছে তাকে টেনে ধরে রাখছো। আমাকে ধরতে পারবে না তুমি। আল্লাহ হাফিজ। আমি এই বলে কল কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে আমি সেখান থেকে পালিয়ে চলে আসলাম। আমি জানি সানজিদা কখনো আমাকে গুলি করবে না। এটার দুনিয়া উল্টে গেলেও সানজিদা আমাকে মুখ দিয়ে যত কিছু বলুক না কেন, সে আমাকে গুলি করতে পারে না। তার দর কতটুকু সেটা আমি খুব ভালো করে জানি। আমি আমার মতো করে সেখান থেকে চলে আসলাম। তারপর বাসায় এসে আমি আমার ল্যাপটপে কাজ করতে লাগলাম। নেহাল এখন কোথায় অবস্থান করছে সেটা দেখছিলাম, আর চিন্তা করছিলাম জানি না কোন কোন জায়গায় ব্লাস্ট করে থাকে ওরা। আমি মুন্নাকে কল দিলাম। মুন্না তখন আমাকে বলতে লাগলো, ভাই, ঢাকায় বিভিন্ন জায়গায় যেখানে সেখানে সমাবেশন হবে বা ছোটোখাটো সম্মেলন হওয়ার কথা ছিল, সকল জায়গাগুলো আমি আমাদের লোকজনকে পাঠিয়ে দিয়েছি। ওরা ভালোভাবে পাহারা দিচ্ছে। কোনো কিছু সন্দেহজনক পেলেই আমাদের জানাবে, ইনফর্ম করবে। এভাবে হবে না, এখানে আবার পুলিশ ঝামেলা করতে পারে। তুই জায়গাগুলো চিহ্নিত করে আমাকে পাঠিয়ে দে তাড়াতাড়ি। আর আমি বলছি কোন কোন জায়গায় লোক পাঠাতে হবে। আমি চাই না যে প্রশাসন কোনো কিছু করুক। আমি কমিশনের সঙ্গে একটু পরে দেখা করতে যাব। কমিশনের সাথে কথা বলে তারপর লোকজনের পাহারা দিতে বলবে। আমি না বলা পর্যন্ত কোনো পাহারা দেওয়ার প্রয়োজন নেই। আমি বলার পর লোকজনকে ওই সব জায়গায় পাঠিয়ে দেবে। আমি বলার পর লোকজনকে ওসব জায়গায় সেট করে দিবি। আপাতত আমার লোকজনকে আন্ডারগ্রাউন্ডে থাকতে বল। এই বলে আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি শব্দবেশে আবারও রেডি হয়ে নিলাম। রেডি হয়ে সোজা আমি কমিশনের বাসায় চলে আসলাম। কমিশনের বাসায় আসার পরে আমি কলিং বেল দিলাম, আর একজন এসে দরজা খুলে দিল। আমার সঙ্গে এসেছে জুবাইর। আমি দেখলাম কমিশনের সোফায় বসে আছে, আর আমাকে দেখে কমিশনার বসে থেকে দাঁড়িয়ে গেল। আমি কমিশনারকে বসতে বললাম, আর বসার পরে সে আমাকে বলতে লাগলো, যে মানুষটাকে পুলিশ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, সে মানুষটা এখন কমিশনারের বাসায় এসেছে। তা পথ ভুল করে নাকি শারিয়ার নিজে থেকে ধরা দিতে এসে গেছো? কমিশনার সাহেব, আপনার সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আপনার সাহায্য লাগবে। শারিয়ার এর এই সামান্য কমিশনারের সাহায্য লাগবে? এটা কি আসলে বিশ্বাসযোগ্য? আচ্ছা, তবুও ভালো। তোমার কি সাহায্য লাগবে? আমি আমার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে সাহায্য করব। কমিশনার সাহেব, কালকে বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট হতে পারে। আমার কাছে খবর এসেছে রায়হানকে আমি মেরে ফেলেছি, কিন্তু রশিদ এখনো বেঁচে আছে। আর রশিদের সঙ্গে তাদের বস এখন খুব ভালোভাবে যোগাযোগ করছে। আর রশিদ যদিও গ্যাংস্টারের কানেকশন আছে, ওরা দুজনেই পার্টনার। কি বলছো তুমি? কালকে বিভিন্ন জায়গায় ব্লাস্ট হবে? এটা হলে তো অনেক মানুষ মারা যাবে, কারণ কালকে বেশ কিছু জায়গায় সম্মেলন রয়েছে।
এখন এগুলো মজে যদি ব্লাস্ট হয় তাহলে তো কতগুলো মানুষ মারা যাবে, সেটার কোনো হিসাব থাকবে না। আপনার পুলিশকে এই শহর থেকে উঠিয়ে দিন, আর আমার লোকেরা পুলিশের সবকিছু পাহারা দেবে, এটা বলার জন্য আপনার কাছে এসেছি। আর আমাকে যদি আমার কাজগুলো করতে না দিন তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দেখুন, আমি জানি যেটা অন্যায়, কিন্তু আমি ছাড়া কোনো মায়ের ছেলে পারবে না এগুলো থেকে সাধারণ মানুষকে আপনাদেরকে রক্ষা করতে। কমিশনারের কথা শুনে চুপ করে গেলেন। তারপর আমি তাকে আরও বিষয়গুলো নিয়ে খুব খুলে বললাম। আর কিছুক্ষণ চুপ করে থাকার পরে কমিশনার আমাকে বলতে লাগলো, ঠিক আছে শাহরিয়ার, তুমি তোমার মতো কাজ করতে থাকো, আর আমি এখনই ফোন করে সবাইকে না বলে দিচ্ছি। আর এটাও বলে দিচ্ছি তোমাকে যেন ওরা এখন অ্যারেস্ট না করে। আমি কমিশনের সঙ্গে হ্যান্ডশেক করে সেখান থেকে চলে আসলাম। আর সেখান থেকে এসে আমি মুন্নাকে কল দিলাম। মুন্নাকে কল দেওয়ার পরে মুন্না আমার কথা সব জায়গায় লোকজন সেট করে দিল। আমার এসব কাজ করতে করতে কখন যে সময় পার হয়ে গেছিল বুঝতে পারলাম না। রাত 12টার দিকে বিছানায় শুয়ে পড়লাম, আর হঠাৎ করে কেউ আমাকে গুলি করলো। তার সঙ্গে সঙ্গে কাজ ভেঙে গেল। আমার বুকের উপর দিয়ে গুলি গিয়েছে, আর একটু উপরে হলেই আমার বুকের মধ্যে গুলি লেগে যেত। আমি সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে গেলাম। এখানে তো প্রবেশ করার মতো কোনো অপশনই নেই। তাহলে কি সেই সুপিয়া বাংলাদেশে চলে আসলো, যার কথা ওই মিটিংয়ে বলেছিল? এটা ভেবে আমি আমার গোপন দরজা দিয়ে বাইরে বেরিয়ে চলে আসলাম। বাইরে বেরিয়ে আসার পরে আমি আমার পিস্তল ভালো করে লোড করে নিলাম, কেন এই সুপিয়া অনেক ভালো শুটার। আমি দেখতে পারলাম ছাদ থেকে এসে রুমে প্রবেশ করেছে পাইপ দিয়ে। আমি সঙ্গে সঙ্গে তার সঙ্গে গুলি করলাম, আর সঙ্গে সঙ্গে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পর আমি তাকে মারতে যাব, আর তখনই তার হাতে থাকা পিস্তলটা দিয়ে আমার হাতের মধ্যে গুলি করলো। আমি মাটিতে পড়ে গেলাম, সেও মাটিতে পড়ে আসে। সেখান থেকে পালানোর চেষ্টা করছে, আর হঠাৎ করে আমার পিছন থেকে কে যেন গুলি করলো, আর সুপিয়া সেখানেই পড়ে গেল। সুপিয়া সেখানে ছটফট করতে করতে মারা গেল। আমি পিছনে তাকে দেখতে পারলাম, এটা আর কেউ না, সানজিদা। সানজিদা আমাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসলো। হাসপাতালে আসার পরে গুলিটা আগেই বেরিয়ে গিয়েছিল, আর আমি ব্যান্ডেজ করে সানজিদার সামনে বসে আছি। আর তখন সানজিদা বলতে লাগলো, যাই কিছু হয়ে যাক না কেন, প্রিয় মানুষটাকে তো আর হারাতে পারবো না। আর তুমি নিশ্চয়ই কমিশনার স্যারের সঙ্গে কথা বলেছো, তাই না? আমি জানি না তোমার কি প্ল্যান, তবে তোমার প্ল্যানটা সাকসেসফুল হোক সেটাই দোয়া করি। তবে এটাও মনে রাখো দেশে আইন বলতে কোনো কিছু আছে। তোমার সে সময় স্যার সঙ্গে ছিল না, সে কারণে তুমি আমাকে এরকম নাটক করে কথা বলছিলে। সত্যি তুমি এত ভালো নাটক করতে পারো? তোমার তো আসলে বলিউডে চান্স পাওয়া উচিত। তুমি বাংলাদেশে কি করছো? দেখো, এখন কিন্তু ফাজলামো করার মুড নয়, কালকে দেখো কি হয়, আর সে অনুযায়ী ব্যবস্থা করে চলো। তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমিও বাসায় যাব। আমি যদি ঠিকমতো তোমার কাছে না আসতাম তখন কি হতো পারতো বুঝতে পারছো? এই সুফিয়া যদি একবার পালিয়ে যেত তখন তাকে খুঁজে পাওয়া অনেক বেশি মুশকিল হতো। তারপর আমি সানজিদার সঙ্গে গল্প করতে করতে চলে আসলাম। সানজিদাকে তার বাসার সামনে পৌঁছে দিয়ে আমি আমার গোডাউনে এসে শুয়ে পড়লাম। এখন আর বাসায় গেলাম না, সানজিদা নিজে না করে দিয়েছে। মেয়েটা একটু বেশি আমাকে নিয়ে চিন্তা করে। পরের দিন সকালবেলা প্রতিটা জায়গায় আতঙ্ক বিরাজ করছে। আমার লোকেরা সব জায়গায় পাহারা দিচ্ছে, আমিও সিসি ক্যামেরা ভালোভাবে নজর রাখছিলাম। সারাদিন পার হয়ে গেল, কিন্তু বোম ব্লাস্ট হলো না। সম্মেলনগুলো ভালোভাবে শেষ হলো, সকল কর্মসূচি সুন্দরভাবে শেষ হলো, কিন্তু ওরা বোম ব্লাস্ট করলো না কেন? এটা আমার সবচেয়ে বেশি অবাক লাগছে। আমার সঙ্গে জুবাইর বলতে শুরু করলো, ভাই, আমরা তো সত্যি অবাক হয়ে যাচ্ছি, কারণ ওরা এত সুযোগটা কিভাবে মিস করতে পারলো? তাহলে কি ভাই ওরা আমাদের প্ল্যান জেনে গেল, আমরা যে পুলিশের ছদ্মবেশে এখানে আছি? আমার তো মনে হচ্ছে যে প্ল্যান জেনে গেছে, ওদের হয়তো অন্য কোনো প্ল্যান আছে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, ওদের অন্য কোনো প্ল্যান আছে। না হলে এত সুযোগ থাকা সত্ত্বেও ওরা কেন বোম ব্লাস্ট করলো না? সবকিছু তো ওদের প্ল্যানেই ছিল। আমি মোনার সঙ্গে আমার গোডাউনের ভিতরে চলে আসলাম, আর গোডাউনের ভিতরে এসে দেখি যেটা বলছে সেটাই করেছে। অনেকটা ক্লান্তি পেলাম, কারণ শিক্ষক হয়ে মানুষের এত বড় ক্ষতি করেছে, ছাত্রছাত্রীর উপর কি পরিমাণ ক্ষতি করেছে সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আর এরকম লোকদের এরকম শাস্তি হওয়া দরকার। এই কয়েকজনের জন্য সকল শিক্ষকের নাম খারাপ হয়। শিক্ষক হলো জাতির মেরুদণ্ড, তার নাম খারাপ হতে দেয়া যাবে না। আমার মোবাইল বেজে উঠলো, আমি মোবাইলটা রিসিভ করলাম। মোবাইলটা রিসিভ করার পরে ওপাশ থেকে আমাকে কেউ একজন বলতে লাগলো, কিরে কেমন ধোকা দিলাম আজকে, ভেবেছিলাম আজকে আমার অ্যাটাক
আমরা অ্যাটাক করব, আর খুব সহজে আমাদেরকে ধরে নিবি। এত সহজে আমরা ধরা দেব এটা তুই ভাবলি কি করে? সুফেকে তো মেরে দিয়েছিস, আমাদের সকল জায়গাগুলো ধ্বংস করে দিয়েছিস, কিন্তু এদিকে যে তোর প্রেমিকা আমাদের কাছে কষ্ট পাচ্ছে। তাড়াতাড়ি আয়, না হলে যে তোর প্রেমিকা আমাদের হাতে মারা যাবে। আর তার তো আমাদের কমিশনার আছে, এখন আমাদের কাছে আছে আরও বেশি বেশ কয়েকজন আমাদের সঙ্গে আছে। তাড়াতাড়ি আয়। আর একটা কথা বলে রাখি, গোডাউনের পাশে যে তোর গোডাউন পাশে এতিমখানাটা রয়েছে, ওই এতিমখানার মধ্যে টাইম বোম ফিট করা হয়েছে। ওখানে প্রায় 500 বাচ্চা রয়েছে। এতিম বাচ্চা যদি ওদের জীবিত দেখতে চাস তাহলে 20 মিনিটের মধ্যে চলে আয়, দেরি করবি না। আর কোনো চালাকি করার চেষ্টা করলে তো বুঝতে পারছিস কি করব। কোনো চালাকি করব না, আমি এখনই আসছি। তোর পার্টনার মন্ত্রী বেটাকে যদি আমি বাংলাদেশের মাটিতে পুঁতে না ফেলতে পারি তাহলে আমার নাম শাহরিয়ার নয়। এ বলে আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি সবাইকে নিয়ে রেডি হয়ে নিলাম। আমি আমার মতো করে গাড়ি করে আমার ল্যাপটপ নিয়ে আর একটা ব্যাগ নিয়ে যেতে শুরু করলাম। আর 10 মিনিটের মধ্যেই সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। বন জঙ্গলের মধ্যে দিয়ে আসা হয়েছে। আর গাড়ি থেকে নামতে কয়েকজন ছেলে এসে আমাকে নিয়ে গেল। আমাকে নিয়ে যাওয়ার পর দেখলাম আমার কিছু লোকজন ওরা এসেছে। সেখানে সানজিদা, কমিশনার এবং আরও কিছু লোকজন রয়েছে। ওদের কেমনভাবে টর্চার করা হচ্ছে যে তাকানো যাচ্ছে না। আমার দেখে অনেক খারাপ লাগছে, আমার কারণে ওরা কষ্ট পাচ্ছে। আর তখন সানজিদা বলতে লাগলো, এতক্ষণ আমাদেরকে টর্চার করেছিস, এখন তোরা তবা পড়া শুরু কর, কারণ পরে তো তবা করার সময়টুকু শাহরিয়ার তোদেরকে দেবে না। মেয়েদের মতো হাতে বেঁধে রেখে আমাদেরকে মারছিস কেন? পারলে এখন খুলে দে। সুন্দরী, তোমার এত বেশি তেজ সেটা তো জানতাম না। মন্ত্রী সাহেব, আপনার তো নতুন নতুন আইটেম খাওয়ার অনেক পছন্দ, আপনি চাইলে এটাকে নিয়ে যেতে পারেন। আর আইটেম খাওয়ার পরে বাঁচিয়ে রাখার দরকার নেই। এমনভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা করবেন যেন এটা স্মরণীয় হয়ে থাকে। রশিদ আর আফজাল, তোদের দুজনকে যদি আমি বাংলা মাটিতে পুঁতে ফেলতে না পারি তাহলে আমার নাম শাহরিয়ার রহমান নয়। আর তখন আমাকে কয়েকজন মিলে মারতে আসলো। আমি ওদেরকে মারতে শুরু করলাম। আর তখন দেখলাম ওরা সানজিদার কাছে এগিয়ে যাচ্ছে। তখন আমি ওদেরকে মারা বন্ধ করে দিলাম। আর ওরা আমাকে মারতে শুরু করলো। আমি কোনো কিছু করছি না, চুপচাপ দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ পরেই চারিদিক থেকে গোলাগুলির আওয়াজ ভেসে আসলো। আমি হাসতে শুরু করলাম। তারপর আমি সানজিদাকে হাতের বাঁধন খুলে দিলাম। হাতের বাঁধন খুলে দেওয়ার পরে সানজিদা ওদেরকে গুলি করতে শুরু করলো। আর আমি কমিশনার স্যারকে হাতের বাঁধন খুলে দিলাম। আর সেও ওদেরকে গুলি করতে শুরু করলো। আর এভাবে প্রায় 10 মিনিটের মতো গোলাগুলি চললো। আমার কাছে ভারী ভারী অস্ত্র ছিল, তার জন্য ওরা আমার সঙ্গে ভালোভাবে পারলো না। ওরা সবাই সেখানে মারা গেল। আফজাল আমার গুলিতে মারা গিয়েছে। আর এখন শুধুমাত্র বেঁচে আছে রশিদ। আর রশিদ আমার পায়ে ধরে মাপ চাচ্ছে। আর আমি তখন বললাম, কিরে, তুই না অনেক বড় বড় কথা বলেছিলি? তোর মন্ত্রী সাহেবকে তো মেরে দিলাম, এখন তো শুধুমাত্র বাকি আছিস তুই মরে গেলেও একদম মিশন কমপ্লিট হয়ে যাবে। আমি সবসময় মিশন কমপ্লিট করতে পছন্দ করি। আমি সৌদি আরব থেকে বাংলাদেশে এসে ফোন করেছিলাম, ভেবেছি তোদের মেরে সব কিছু দখল করে নেব। আমি আর আমার পার্টনার আফজালকে মারার চেষ্টা করেছিলাম, আর আফজালকে মারতে পারলে আমি হতাম বাংলাদেশের কিং, কিন্তু তোর জন্য সেটা সম্ভব হলো না। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস মনে হচ্ছে। এর চেয়ে এবার একবারে ঘুমিয়ে পড়, তারপর স্বপ্ন দেখবি। আর এখন যে ঘুমাবি আর কোনোদিন স্বপ্ন ভাঙবে না। মানুষের এত বড় ক্ষতি করেছিস, এখন এগুলো কথা মনে হচ্ছে? আমাকে ক্ষমা করে দে ভাই, আমি অনেক পাপ করে ফেলেছি। আমি এখন থেকে মানুষের পাশে কাজ করব, মানুষ যেটা চায় সেটাই দেব। আমার যত সম্পত্তি আছে সব কিছু মানুষের কাছে বিলিয়ে দেব। আমি সানজিদার কথায় রশিদকে গুলি করে মেরে ফেললাম। আর সঙ্গে সঙ্গে সানজিদা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মেয়েটা আমার জন্য অনেক করেছে। আমি তাকে জড়িয়ে ধরে তার কপালে আলতো করে চুমু দিলাম। আর তখন কমিশনার সে আমাকে এসে গাড়ি হাত রেখে বলতে শুরু করলো, নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আর তুমি ছাড়া এরকম জঙ্গি গোষ্ঠীকে কেউ বিশ্বাস করতে পারতো না। তুমি সত্যি অসাধারণ ব্যক্তি। তবে আমি চাইবো এখন থেকে তুমি সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকবে, ড্রাগন মাফিয়া নয়, শাহরিয়ার রহমান হয়ে বেঁচে থাকবে সবার মাঝে। সবাই তোমাকে মন্ত্রী হিসেবে আশা করি সবার ইচ্ছেটা পূরণ করবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।
এই বলে কমিশনার তার বাহিনী নিয়ে চলে গেল। আর আমার বাহিনীকে এখান থেকে সরে পড়তে বললাম, কারণ এখানে আমার পাগলিটা অনেক বেশি লজ্জা পাচ্ছে। আমি সানজিদাকে জড়ে ধরে ঠোঁট জোড়া দখল করে নিলাম, আর সে আমাকে রেসপন্স দিতে লাগলো। আর কিছুক্ষণ পরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর সানজিদা তখন বলতে শুরু করলো, আগে আমাকে বিয়ে করো, পরবর্তীতে বাসর রাতে সবকিছু করতে পারবে। এখন তো আপাতত আমরা বিয়েটা করে নিই, তাই না? আর আপনাকে খুব তাড়াতাড়ি একটা জীবন্ত পুতুল উপহার দিব, তাই তাড়াতাড়ি বিয়ে করবো। সানজিদাও লজ্জা পেল। আর তারপর আমি সানজিদাকে কোলে করে নিয়ে গাড়িতে তুললাম। সানজিদা আমার হাত শক্ত করে ধরলো, আর আমি ড্রাইভ করতে শুরু করলাম। আর এভাবে না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।